ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কথানুসারে আজকে যে গল্পটা পড়ানোর কথা সেই গল্পটার নাম হচ্ছে হাবুর বিপদ। এই গল্পটা আমি পড়াচ্ছি, খুব ভালো লাগবে, ছেলেরা খুব মজা পায় এই গল্পটা পড়ে, কারণ তাদের সমবয়স্ক এক ছাত্রের গল্প হাবুর বিপদ। গল্পের নাম হাবুর বিপদ, লিখেছেন অজেয় রায়। ইনি অত উন্নত মানের বিখ্যাত লেখক নন, বেশ কয়েকটি গল্প শিশুদের, বালকদের, কিশোরদের উপযোগী, ছাত্রছাত্রীদের কয়েকটি উপযোগী গল্প তিনি লিখেছেন। তার মধ্যে হাবুর বিপদ একটি গল্প। হাবুর এখানে নাম আমরা পাব হাবুল চন্দ্র। এখানে নামটা আমি লিখে দিয়েছি হাবুল চন্দ্র স্কুলের নাম, কিন্তু যতগুলো হাবুর সাথে পড়তো কারুই পদবি দেওয়া নেই। এখানে লেখা আছে হাবুর সাথে যারা পড়াশোনা করত, অর্থাৎ হাবুর ক্লাস ফ্রেন্ড, হাবুর সহপাঠী, একই শ্রেণীতে যারা পড়ে তাদের নাম প্রফুল্ল, নিতাই, প্রশান্ত, প্রশান্ত ক্লাসের ফার্স্ট বয়, তিনকড়ি, হরিপদ, হরিপদ ক্লাসের মনিটর, আর হাবুল চন্দ্র। এই কয়েকজন ছাত্রের নাম আমরা এই গল্পে পাব। আর ওই বিদ্যালয়ে আরও শিক্ষক ছিলেন অন্যান্য বিষয়ের। এখানে বাংলা বিষয়ের যে শিক্ষক মহাশয়, সেই সুধীরবাবুর প্রসঙ্গে এখানে আলোচনা করা হয়েছে। সুধীরবাবু এসেছেন ক্লাসে, বাংলার ক্লাস। কি লিখতে দিয়েছেন? বাংলাদেশে বর্ষাকাল একটা রচনা লিখতে দিয়েছেন। সুধীরবাবুর বিশেষত্ব হচ্ছে তিনি ছেলেদিকে সবসময় ক্রিয়েটিভ রাইটিং, নিজস্ব ভঙ্গিমায় রচনা লিখতে হবে। সাহিত্য সবসময় স্বরচিত হবে, নিজস্বভাবে লিখতে হবে, বিশেষ করে এই প্রবন্ধ রচনা, অনুচ্ছেদ, এগুলো। বিষয়টা কি ছিল? বাংলাদেশে বর্ষাকাল, রচনা লিখন। এসে তিনি ছেলেদিকে বলেছেন, তোমাদেরকে আমি দেখব রাইটিং স্কিল তোমাদের কেমন, শব্দচয়ন কেমন করতে পারো, লেখার গঠনটা কেমন, দেখি একটা রচনা লেখো। লিখে আনতে দিয়েছিল বাড়ি থেকে। আগে একটু বলে নেওয়া দরকার, গল্পের শুরুতেই এটা মর্নিং স্কুল, গরমকালে বেশিরভাগ স্কুলে মর্নিং স্কুল হয়। দুপুরে রোদ থেকে বাঁচানোর জন্যে দুপুরটা ছুটি দেওয়া হয়, সকালবেলা স্কুলটা হয়, মর্নিং স্কুল বলে। সেই মর্নিং স্কুলের আগে এই রচনাটা লিখতে দিয়েছিলেন সুধীরবাবু, যে তোমরা এই রচনাটা লিখে আনবে, হোম টাস্ক। আমরা যেমন দিই ছেলেদেরকে প্রশ্ন উত্তর, এটা লিখে নিয়ে এসো, বাড়িতে যাচ্ছ ছুটিতে, গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি, সেই সময় আমরা ভ্যাকেশন টাস্ক দিই। ওটা একটা নাম্বার থাকে, ছেলেদিকে লিখে আনতে হয়, ওইটা আমরা সংশোধন করি। এটা কিন্তু তা নয়, ছুটির আগে একটা রচনা লিখতে দিয়েছিলেন সুধীরবাবু প্রত্যেক ছেলেকে। সেই ক্লাসের রচনাটার বিষয় হচ্ছে বাংলাদেশে বর্ষাকাল, রচনা লিখতে দিয়েছেন। এখন হাবু পড়াশোনা এমনিতে পিছনের দিকে, তারপরে ফাঁকি দেয়, লেখে না, লিখতে ইচ্ছাও তার করে না, খেলাধুলায় মত্ত থাকে। গ্রামের ছেলে, অত বেশি পড়ার দিকে বেশি আগ্রহ নেই, ঝোঁক নেই। এখন সুধীরবাবু ভারিক্কি চেহারার মানুষ, ছেলেরা তাকে ভয় করে, ভক্তিও করে। ভয় করে কেন? তিনি এমন মেজাজি মানুষ, পড়াশোনা না পারলে এমন তর্জন গর্জন ক্লাসে করেন যে ছেলেরা এমনিতেই ভয়ে থাকে। আর দ্বিতীয়ত তিনি ভালো পড়ান, তিনি ছেলেদের ভালো করে শিক্ষা দেন, ছেলেদের খাতা ভালো করে সংশোধন করেন, এবং ছেলেদিকে কিভাবে রচনা লেখায় পারদর্শী করে তুলতে হবে তা তিনি ভালো করে পরের ক্লাসে বুঝিয়ে দেন। সেই জন্যেই তারা তাকে ভয়ও করে, ভক্তিও করে। হাবুর সাথে যারা পড়ে, আমি নামগুলো বললাম, এই নামগুলো আমরা পাব। হাবু দেখলো যে সব ছেলে লিখে আনছে অনেকেই। এরপর টাস্ক দেওয়ার পর শিক্ষক মহাশয় খাতাগুলো দেখবেন। বিশেষ করে যারা লাস্ট বেঞ্চে বসে, লাস্ট বেঞ্চ, তারা ফাঁকিবাজ ছেলে। আর শিক্ষক মহাশয়দের নজরটা লাস্ট বেঞ্চের দিকেই থাকে, কারণ তাদের ধারণা, মাস্টারমশাইদের ধারণা, ফার্স্ট বেঞ্চে যারা বসে, সেকেন্ড বেঞ্চে যারা বসে, তারা মোটামুটি পড়াশোনায় ভালো, পড়তে চাই, লিখতে চাই, টাস্ক করে এনে দেখাতে চাই। কিন্তু যারা লাস্টে বসবে, লাস্ট বেঞ্চ, তারা ভাবে ও মাস্টারমশাই ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ
ছেলেদের দেখতে দেখতে ঘন্টা পড়ে যাবে, তারপর উনি চলে যাবেন, আমরা বেঁচে যাব। সেই জন্য লাস্ট বেঞ্চা ফাঁকিবাজ ছেলেদের একটা বেশ ভালো জায়গা, নিরাপদ জায়গা শিক্ষক মহাশয়দের কাছ থেকে এড়ানো। কিন্তু সুধীরবাবু এমনই শিক্ষক, তার নজরটা কিন্তু পুরো ক্লাসের দিকে, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, লাস্ট বেঞ্চ নয়। তিনি ছেলেকে চেনেন, ছেলের নাম ধরে বলেন, এই তুমি দাও, এই তুমি লিখে এনেছো, লেখাটা পড়ো। ঠিক তেমনিভাবে তিনি একের পর এক অনেকে জিজ্ঞেস করছেন। হঠাৎ একে বলল হাবুলচন্দ্রকে যে, হাবুলচন্দ্র, তুমি এর আগে যে আমি রচনাটা লিখতে দিয়েছিলাম, রচনাটার বিষয় তো তুমি জানো, আমি দিয়েছিলাম লিখতে বাংলাদেশে বর্ষাকাল, তুমি ওটা পড়ো, কি লিখেছো, নিজে লিখেছো তো? শেষ বেঞ্চে বসে হাবুল মোটামুটি মাঝামাঝি এতে পড়তে শুরু করেছে। মজার জিনিস হচ্ছে, শিক্ষক মশাই মানে সুধীরবাবু শিক্ষকের যে চেয়ার টেবিল সেইখানে বসেছেন, অনেক দূরে ছেলেরা আছে, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ, ফিফথ বেঞ্চ, লাস্ট বেঞ্চ। গ্রাম বাংলার স্কুলে কি হয়, ছাত্রের সংখ্যা অনেক বেশি। এখানে আমরা দেখব যে হাবু যে পড়ছে সেটা বাংলার খাতা নয় এবং রচনাটা লিখেও আনেনি। সব থেকে মজার জিনিস এটা, আমি যখন গল্পটা পড়াবো খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, হাবুর কি উপস্থিত বুদ্ধি, পড়াশোনায় ফাঁকি দেয়, পড়াশোনা করে না, কিন্তু মুখস্থ বিদ্যা ভীষণ, মনে রাখতে পারে অনেক কিছুই, বানিয়ে বানিয়ে বলার তার একটা বেশ দক্ষতা আছে, কিভাবে রচনাটা বানিয়ে বলতে হবে। লোকে ভাববে বোধহয় বেশ ভালো করে এসেছে, মুখস্থ করে এসেছে, লিখে নিয়ে এসছে, ওসব কিছুই করেনি, মনে ভাবছে আর বলছে, বেশি সময় লাগেনি। সেই খাতাটি ছিল বীজগণিতের খাতা, বীজগণিত ম্যাথামেটিক্সের একটা পার্ট, অ্যালজেব্রা যেটাকে আমরা বলি, বীজগণিত অঙ্কের খাতা। যে পারে যেটা খাতা সামনে দিয়েছে, কারণ শিক্ষক মশাই সামনে থেকে দেখছেন, খাতা নিয়ে পড়ছে, কি পড়ছে সেটা তো শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না তো। আর খাতার বাইরে দেখছে একটা রবি ঠাকুরের ছবি দেওয়া একটা মলাট দেওয়া আছে, আর পাশে যে ছেলেটা বসেছিল সেই ছেলেটা 3 কোটি নাম, সে ঘাটটা উঁচু করে দেখছে, এ কি বীজগণিতের খাতায় বাংলায় পড়ে যাচ্ছে, বাংলাদেশে বর্ষাকাল, গড় গড় করে পড়ছে, মাস্টারমশাই বেশ মাথা হিলিয়ে শুনছেন, বাহবা দিচ্ছেন মাঝে মাঝে, অন্য ছেলেরাও ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চের ছেলেরাও চুপচাপ। কিন্তু হাবুলচন্দ্রের পাশের যে ছেলেটি বসেছিল সে লম্বা গ্রীবা, গ্রীবা মানে ঘাড়, ঘাড়টা উঁচিয়ে দেখছে যে হাবুলচন্দ্র অর্থাৎ হাবু যে খাতা থেকে পড়ছে সেই খাতাটায় মোটেই বাংলাদেশের বর্ষাকালটা রচনাটা লেখা নেই, এটা বীজগণিতের খাতা, অথচ বলে যাচ্ছে গড় গড় করে বর্ষাকালে কি কি হয় সব বলে যাচ্ছে এবং সবগুলো মিলে যাচ্ছে। বর্ষাকালে এমন হয় না যে শরৎকালের আকাশ, দুর্গাপূজা হয়, এরকম বলছে না, বর্ষাকালটাই বলছে। গ্রামের কি বর্ণনা, রাস্তাঘাটের বর্ণনা, পুকুর নদী নালা ভরে যায়, সব কিছু বলছে। কি অসুখ বিসুখ হয় সেটা বলছে। হঠাৎ খাতা যখন এরপর জমা নেওয়ার পালা, যে ঠিক আছে খাতাগুলো আমি সংশোধন করব, তোমরা তো পড়লে, খাতাগুলো দেখো, এখন হাবুলচন্দ্রকে যে খাতাটা দিচ্ছে না, খাতাটা দিলে তো ধরা পড়ে যাবে, কারণ ওই বীজগণিতের খাতা, বাংলা খাতা নয়। আবার সেই বীজগণিতের খাতা যদি রচনাটা লিখেও আনতো তাও মাস্টারমশাই হয়তো কনসিডার করছেন যে বাংলা খাতা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে তা তো করেনি। এখানে বীজগণিতের খাতায় লেখেই নি এটা বাংলাদেশের বর্ষাকাল, এমনিতেই বলে গেছে। খাতা যখন দিচ্ছে না তখন ছেলেটা বলছে, খাতা দিচ্ছ না কেন? সুধীরবাবু গম্ভীর গলায় জিজ্ঞেস করছেন। চুপচাপ আছে, আলতো আলতো করে কিছু একটা আস্তে আস্তে বলে যাচ্ছে। হাবুলচন্দ্র ভয়ে সেঁটিয়ে গেছে। লিখে দিয়েছি। সুধীরবাবু গম্ভীর হয়ে কিছুক্ষণ নীরব রইলেন, চুপচাপ থাকলেন। সবাই, পুরো ক্লাসের ছেলেরা সকলে ভয়ে সন্ত্রস্ত, ভয়ে ভীত, যে না জানি এরপর হাবুলচন্দ্রের গেল, এরপর বিপদ, আর বাঁচাতে কেউ পারবে না। গল্পটার নাম হাবুর বিপদ। এতক্ষণ পেরিয়ে গেছিল। যদি মাস্টারমশাই বলতেন ঠিক আছে খুব ভালো হয়েছে, খাতাগুলো রাখো, নিজেরা ভালো করে তৈরি করবে, হাবলু বেঁচে যেত। কিন্তু ওই যে বললেন খাতাটা জমা দাও, আমি দেখব বানান ভুল আছে কিনা। রচনা লিখলেই তো হবে না, বানানগুলো শুদ্ধ করা চাই, প্রত্যেকটা শব্দের শুদ্ধ বানানে লিখতে হবে, বাক্য গঠন ঠিক হওয়া চাই। এগুলো সুধীরবাবু দেখতেন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ। এই জায়গাতেই বিপদ শুরু হলো হাবুর। এরপর কি করলেন? হাবু মনে মনে ভগবানকে ডাকছে, যখনই বিপদ হয় তখনই আমরা একজনকে ডাকি,
ভগবান এই বিপদ থেকে বাঁচান, ভগবান এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। সুতরাং হাবুর ক্ষেত্রেও তাই। হাবু ভাবছে একমাত্র ভগবান ছাড়া বাঁচানোর কেউ নেই। কারণ সুধীরবাবু যদি এই ঘটনা পুরোপুরি জেনে যান তাহলে কি হবে, আমার বাবাকে বলবে। আর বাবাকে প্রচণ্ড ভয় করে হাবু, বাবা প্রচণ্ড মারধর করে। শিক্ষক মহাশয় যদি কোনো কারণে বাবাকে অভিযোগ করেন হাবুর বাবাকে, তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না, হাবুর জীবন গেল। হাবু বাবাকে ভয় করে, সেই জন্য হাবুর বিপদ যাতে বাবার কানে এটা না যায়। শিক্ষক মহাশয় 2-4 থাপ্পড় দিলে ঠিক আছে। কিছুক্ষণ পর হঠাৎ পিঠ থাপড়ে হাবুকে বলছে, মার নয় বাহবা দিয়ে, সাবাস। সুধীরবাবু প্রশংসা করেন হাবলুর। হাবুলচন্দ্রের হাবুর বিপদ তো হলোই না, প্রশংসা করলেন, এত সুন্দর বানিয়ে বানিয়ে বললে। আমি তো অবাক হয়ে গেছি। সব ছেলেরা অবাক হয়ে সুধীরবাবুর দিকে তাকিয়ে আছে, হাবুর দিকে তাকিয়ে আছে। বীজগণিতের খাতায় লিখলো রচনা, লেখেনি। বীজগণিতের খাতা দেখে অনর্গল বলে গেল বাংলাদেশের রচনা বর্ষাকালটা পুরোটাই, অথচ খাতায় লেখা নেই। তার স্মৃতিশক্তির জন্য, তার বানিয়ে বানিয়ে বলার জন্য সুধীরবাবু কি করলেন, তার প্রশংসা করলেন এবং বললেন, এই যা তুমি মনে মনে বললে সেটা পরের দিন খাতাতে লিখে এনো। বাহবা দিলেন, প্রশংসা করলেন। আর একটা কথা বলে দিলেন, এর পরের বারে কি লিখতে দিব, দুর্গাপূজা। দুর্গাপূজার বিষয়ে তিনি কিছু বলবেন, বলে দেবেন, তারপরে ছেলেরা বানিয়ে বানিয়ে সেটা লিখবে। গল্পটা পড়াচ্ছি, ভালো করে শুনো। গল্পটার নাম হচ্ছে হাবুর বিপদ। আমি এগুলো লিখে দিয়েছি, তোমরা ভালো করে এটা লিখবে, একবার দেখে নিও। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবলো, থাক ফিরে যাই। একবার ভেবেছে, না আজ সুধীরবাবুর ক্লাস, আজ রচনা জমা দিতে হবে লিখে, আমি তো লিখে আনিনি, অতএব গো ব্যাক টু হোম, বাড়িতে ফিরে যাই। কিন্তু বাড়িতে বাবা আছে, আরও মুশকিল। সুধীরবাবুর কাছ থেকে রেহাই পেলেও বাবার হাত থেকে রেহাই পাওয়া খুব মুশকিল, হাবু এটা ভালো করেই জানে। গরমকাল, মর্নিং স্কুল আগে বলেছি, আর কয়েক মিনিট পরে 7টা বাজবে, ঘন্টা পড়বে স্কুল আরম্ভের। একতলা স্কুল বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব, সব ছেলেরা স্কুলে পৌঁছে গেছে। উঠানে কিছু ছেলে খেলছে। হাবুর মনে ভেসে উঠে সুধীরবাবুর ভার্কি চেহারা, মনে মনে ভাবছে সুধীরবাবু ক্লাসে আসবেন, বাংলার শিক্ষক, বেশ মেজাজি গোছের মানুষ, তাকে দেখলে ভয় হয়। আর কি গম্ভীর মুখ, মোটা চশমার কাচের আড়ালে বড় বড় দুটি চোখের তীক্ষ্ণ চাহনি। চশমা পরেন, চোখের চাহনিটা বেশ তীক্ষ্ণ, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। হাবু জানে স্যার তাকে পছন্দ করেন, কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি। ছাত্র দরদি অবশ্যই, কিন্তু কোনো ছাত্র যদি পড়া না করে তার কাছে গিয়ে বলে যে আজ পড়া করে আসেনি, তিনি কিন্তু ছাড়বেন না, এ ব্যাপারে তিনি খুব কড়া। যদি স্কুলে না যাই, নিজেকেই প্রশ্ন করছে, সময় কাটবার জায়গার অভাব নেই, এখানে ওখানে বসে টসে মন্দির ফন্দিরে এখানে বসবে ওখানে বসবে, কারো বারান্দায় বসবে, দিয়ে স্কুল শেষ হবে, বাড়ি চলে যাবে। দত্তদের আমবাগানে ঢুকলে খাসা সময় কেটে যাবে। দত্তরা জমিদার, তাদের আমবাগান আছে, আমবাগানের ভিতরে বসে থাকবে গাছের ছায়ায়, পড়াশোনা করতে হবে না। কিন্তু ক্লাস কামাই করলে কাল বাবার কাছ থেকে চিঠি আনতে হবে, অ্যাবসেন্ট হলে গার্জেনের কাছ থেকে লিখে আনতে হবে, কেন অনুপস্থিত হয়েছিলে, কারণ কি। অনুপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে, ছেলেটা কেন আসতে পারেনি, শরীর খারাপ না অন্য কোনো কাজ ছিল, সেই জন্যেই কারণ দর্শিয়ে, কারণ দেখিয়ে। অতঃপর অবধারিত মারাত্মক পরিণতির কথা ভেবে হাবু শিরে উঠে ভীষণ রাগ হতে থাকে ভজার উপর। ভজা একটা ছেলের নাম, সতীর্থ। সে কী করল, ওর পাল্লায় পড়ে গণ্ডগোল। হাবু তো প্রথমে রাজি হয়নি, ভজাটা কিছু যে ছাড়লো না। এখন স্কুলে ডেকে এনেছে ভজা বলে আরেকজন তার সতীর্থ, একই ক্লাসে পড়ে। বাবা না সুধীরবাবু, নিজেকে প্রশ্ন করছে, বাবার হাত থেকে বাঁচবো না সুধীরবাবুর হাত থেকে বাঁচবো। না না, বাবা কিছুতেই নয়, যদি বরাতে দুর্ভোগ থাকে স্যারের হাতেই হোক, যদি মার খেতেই হয় মাস্টারমশাইয়ের কাছেই মার খাই। হাবু স্কুলে ঢুকে পড়ে। এই সব চিন্তাভাবনা করে হাবু স্কুলে এলো। আজ লাস্ট বেঞ্চ নয়, কারণ লাস্ট বেঞ্চে হাবু ভালো করেই জানে যে লাস্ট বেঞ্চে সব শিক্ষকদের তীক্ষ্ণ নজর থাকে, যারা ফাঁকিবাজ ছেলে তারা লাস্ট বেঞ্চে বসে। এটা সচরাচর ছেলেরা জানে, মাস্টারমশাইরাও মোটামুটি জানেন। ওটার উপর স্যারেদের চিরকাল কড়া নজর, মাঝামাঝি বসা যাক,
ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চেও নয়, মাঝামাঝি। ভাগ্যে থাকলে 5 জনের ভিড়ে মিশে হয়তো এই যাত্রা পার হয়ে যেতে পারে। এধার উধার করে 5 জন খাতা দেখতে দেখতে সময়টা পেরিয়ে যাবে। থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে হাবু বসে পড়ল। এই 3 কড়ি এই খাতাটা দেখবে। হাবু যেটা পড়বে না বীজগণিতের খাতা, 3 কড়ি ঘাড় উঠিয়ে এমনি দেখবে। ক্লাসে সবাই দেখবে, সুধীরবাবু দেখবেন যে ছেলেটা কি দেখছে। এরপর কি দাঁড়াচ্ছে লাইনটা দেখো, বইটা দেখবে। পরপর 3টে ক্লাস কেটে গেল, এবার আসবেন সুধীরবাবু। এরপরে বিপদ। অন্য মাস্টারদের সাথে অত বেশি ভয়ের কারণ নেই। বাংলা রচনার ক্লাস, তারপর টিফিন। হাবু বাইরে যত সময় শান্ত থাকবার চেষ্টা করছে, বুকের মধ্যে কিন্তু তার হাঁপড় পড়ছে। হাঁপড় কামারশালায় যেমন টানে, আগুন জলে ধপধপ করে, হাঁপড় হাঁপায়। হাঁপড়। সুধীরবাবু ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন। দশাশয় মানুষটির পরনে ধুতি পাঞ্জাবি, বিশাল লম্বা চৌড়া মানুষ, বেশ হৃষ্টপুষ্ট, বেশ শরীর শারীরিক গঠনটা খুব ভালো, বেশ পেটাই চেহারা, লম্বা চৌড়া আছেন। পরনে ধুতি পাঞ্জাবি, প্যান্ট শার্ট পরেন না, বাংলা শিক্ষক ধুতি পাঞ্জাবি পরেন। আগেকার দিনে ধুতি পাঞ্জাবি রীতি ছিল, অনেক শিক্ষক মশাইরা ধুতি পাঞ্জাবি পরে আসতেন। কাঁধে পাট করা সাদা চাদর, অন্য কোনো সোয়েটার বা কালারফুল চাদর নয়, সাদা চাদর পাট করা। ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে, আগেই বলেছি, ভয়ও করে ভক্তিও করে। ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর পরিশ্রম করেন, প্রচুর খাটেন। তবে বড্ড কড়া মাস্টার, ভীষণ কড়া মেজাজের, কোনো ছেলে ফাঁকি দিবে উপায় নেই। চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন, গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম? গতবারে, ওটা আজ দেখবে। ভুলে যাননি, স্মৃতি খুব প্রখর। বাংলাদেশে বর্ষাকাল, ও হ্যাঁ, সবাই লিখে এনেছে? হ্যাঁ স্যার। ক্লাস শুদ্ধ ছেলের ঘাড় হেলে সবাই বললে হ্যাঁ লিখে এনেছি। বেশ কয়েকটা শোনা যাক। ছেলেরা যে যার রচনা খাতা বের করে উপরে রাখে, ডেস্কের উপরে রাখলো। এরপর উনি যাকে বলবেন সেই পরপর পড়ে যাবে, যা লিখে এনেছে সেটা। এইটাই সুধীরবাবুর মেথড। মেথড মানে টিচিং মেথড, শিক্ষণ পদ্ধতি। লিখতে দিয়ে তারপর ছেলেদেরকে দিয়ে পড়িয়ে দেবেন এবং ছেলেরা পড়বে, তারপর তিনি সংশোধন করবেন খাতাটা নিয়ে। কয়েকজনকে বেছে বেছে পড়তে বললেন, অন্যদিন বলেন মন দিয়ে শুনবে অন্যরা কি পড়ছে। অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে। আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব, শুধরে সংশোধন করা। কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেকে পড়তে পারবে না। অন্তত ক্লাসে কয়েকটা রচনা শোনো, কে কেমন লিখেছে কিছুটা শোনো। প্রফুল্ল পড়ো। এই যে প্রথম ছাত্র প্রফুল্লকে বলছেন সুধীরবাবু তুমি পড়ো। সুধীরবাবু আদেশ দিলেন। প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশের বর্ষাকাল পড়তে আরম্ভ করে। পাতা 2 শোনার পর হঠাৎ সুধীরবাবু থমকে ওঠেন। থাম, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। কোনো রচনার কোনো লেখকের বই থেকে, ব্যাকরণ রচনা বই আছে, রচনার বই থেকে বাংলাদেশে বর্ষাকাল লেখা আছে, ওইটা থেকে পুরো কার্বন কপি করে দিয়েছি, পুরো লিখে নিয়ে এসেছি। দেখে দেখে লিখে পড়ে যাচ্ছে। কেন স্যার? প্রফুল্ল আমতা করে। আবার কেন? দে সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছো। এই দে সরকারের বাংলা মাধ্যমিক ব্যাকরণ রচনা বইটা এই সুধীরবাবু পড়েন, সুধীরবাবু জানেন। এই দে সরকারের বইটা থেকে রচনাটা প্রফুল্ল হুবহু লিখে এনে সেটাই পড়ে শোনাচ্ছে। এটা সুধীরবাবু ধরে ফেলেছেন। আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। 2-একটা বই উল্টেলে মনে থাকবে। নিতাই, এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ। নিতাই নাম করা ফাঁকিবাজ, ফাঁকিবাজের মধ্যে সেরা নিতাই বলে একটা ছেলে। প্রথমটা ভান করলো যেন শুনতেই পায়নি। নিতাই আমাকে বলছেন স্যার? নিতাই বলছে হ্যাঁ। ক্লাসে আর কটা নিতাই আছে? হাবলুর ক্লাসে নিতাই নামে একটাই ছেলে, অন্য আর কেউ নেই। পড়ো। নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আজ্ঞে লিখতে পারেনি। কেন লিখতে পারেনি? একটু পরে কারণটা বলবে। পরীক্ষার প্রশ্ন আসবে, নিতাই বাংলাদেশে বর্ষাকাল রচনাটা লিখে আনতে পারেনি কেন? সে কি অজুহাত দিয়েছিল? আজ্ঞে লিখতে পারেনি কেন? আজ্ঞে সময় পায়নি, মায়ের অসুখ। এই মায়ের অসুখের কথাটা বললে যে কোনো শিক্ষক একটু অবাক হয়ে যাবেন যে সত্যি মায়ের শরীর খারাপ, ছেলে বা মেয়ে কী করে পড়াশোনা করবে। আজ্ঞে সময় পায়নি, মায়ের। ও তোমায় বুঝি মায়ের সেবা করতে হয়েছে? 2 দিদি কি করছিল? অর্থাৎ ওই গ্রামেরই মানুষ সুধীরবাবু নিজে। এই নিতাইয়ের বাড়ির সম্পর্কে সুধীরবাবু ওয়াকিবহাল, সব কিছুই জানেন। তার মায়ের অসুখ হয়নি সেটা একটু পরে আমরা পাবো। আর বললেন যদি তোমার মায়ের শরীর খারাপ হয়েছে, তোমার 2জন দিদি আছে, ওই 2জন দিদি তো মায়ের সেবা করবে তোমার।
তুমি রচনাটা লিখে আনতে পারোনি? আগে বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা করতে হয়েছে কি না? ডাক্তার ডাকতে হয়েছিল, তা তো আর দিদিরা যাবে না, আমি ছেলে, আমাকে যেতে হয়েছিল। আর কি বলছে, কি হয়েছে তোমার মায়ের? জ্বর, সর্দি, কাশি। এখন কেমন আছেন? সুস্থ সংবাদ নিচ্ছেন? আদলে কিছুই হয়নি, একটু পরে আমরা পাবো। জ্বর ছেড়েছে, আজ ভাত খেয়েছেন। সুধীরবাবু তর্জন করে নিতাইকে বলছে মিথ্যাবাদী। সুধীরবাবু গর্জনে সারা ক্লাস কেঁপে উঠে। সুধীরবাবু ঘরের প্রত্যেকটি খবর রাখেন। গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন। গোসাই বাড়িতে কীর্তন হচ্ছিল, গোস্বামী বাড়িতে। আমিও সেই কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছিলাম। তোমার মা মহিলাদের কাছে বসে কীর্তন শুনছিলেন। শরীর খারাপ হলে, জ্বর হলে কীর্তন শুনতে আসতেন না। তুমি এই মিথ্যে কথাটা দিয়ে আমাকে ঠকাচ্ছ কেন? এই নিয়ে পরপর দুদিন হলো। ফের যদি রচনা আনতে ভুল হয় ক্ষমা করে দিলেন এবারের মতো, তাহলে তোমার কপালে দুঃখ আছে। নিতাইকে বলে দিলেন, দুবার তুমি ফাঁকি দিয়েছ, এরপর যদি না লিখে এনো তাহলে অসুবিধে। মনে থাকবে, সুধীরবাবু একটু মুদ্রা দোষ, মনে থাকুক বা না থাকুক তিনি সবাইকে মনে থাকবে বলেন। অনেকেই আছে একটা বদ অভ্যাস, কথা বলার পরে মনে থাকবে, আরেকটা কথা বললে মনে থাকবে, এটা মুদ্রা দোষ। মুদ্রা দোষ, ব্যাড হ্যাবিট। কথা বলার পর এটা বলে যাই। ফার্স্ট বয় প্রশান্ত, এই যে প্রশান্ত ক্লাসের ফার্স্ট বয়, প্রশান্ত স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। কি হচ্ছে তাহলে? ফার্স্ট বয় ক্লাস বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায়। ক্লাসের ফার্স্ট বয় এমনিতে অহংকার থাকবে, তারপর পড়াশোনা করে। বেশ দীর্ঘ রচনা, সুন্দর গুছিয়ে লেখা। বর্ষায় বর্ণনায় কয়েকটা তালমাফিক কবিতার উদ্ধৃতিও রয়েছে, কোটেশন দিয়েছে অন্য কবির, অন্য লেখকের। তবে ছেলেরা লক্ষ্য করে স্যারের কপালের মাঝখানে একটি ভাঁজ। সুধীরবাবু এই প্রশান্তের লেখাটা শুনছেন, রচনাটা, আর মাঝে মাঝেই মনে হচ্ছে যেন একটু বেশ চিন্তায় পড়ছেন। চিন্তাটা কিসের? তিনি বিশেষ সন্তুষ্ট হচ্ছেন না, খুশি হচ্ছেন না। প্রশান্তের পাঠ শেষ হলো। সুধীরবাবু বললেন ভালো হয়েছে, তবে আর একটু মৌলিক হওয়া চাই, ক্রিয়েটিভ হওয়া চাই, নিজস্ব। অন্যের কোটেশন দিয়ে লিখে নয়। কি করতে হবে? শুধু বইগুলোর উপর নির্ভর করবে কেন? নিজস্ব ভাষা, নিজস্ব ভাব থাকা দরকার, ক্রিয়েটিভিটি থাকবে, নিজস্ব রচনা। প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে, একটু মন খারাপ হয়ে গেল। সুধীরবাবু সন্ধানে দৃষ্টি ঘুরছে। হাবুল চন্দ্র, এরপর বিপদের সম্ভাবনা। হাবুল ভেবেছিল কিছু হবে না। হাবু নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। হাবুল উঠে দাঁড়ায়। কি ভাগ্য তার! পড়ো তোমার রচনা। হাবু একটু ইতস্তত করে কয়েকবার ঢোক গেলে, দেরি করছো কেন? হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর উপর থেকে একটা খাতা তুলে নিয়ে খাতা খুলে নাকের সামনে মেলে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মাস্টারমশাই বলছেন, কই আরম্ভ করো, বড্ড সময় নিচ্ছ। সুধীরবাবু তাড়া দেন। হ্যাঁ স্যার। হাবু পড়তে শুরু করে। লাইনটা ভালো করে দেখবে। এই যেটা পড়ছে, এই রচনার বাংলাদেশের রচনা বর্ষাকাল, বাংলাদেশের বর্ষাকাল রচনাটা ওইখানে লেখা নেই। সে কিভাবে বানিয়ে বানিয়ে বলছে, এটাই হাবুর দক্ষতা। এই জন্যে মাস্টারমশাই পরে তাকে বাহবা দিলেন। কি লেখা আছে? আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। অঘ্রাণ পৌষ মাস বলেনি, বৈশাখ জ্যৈষ্ঠ বলেনি। সে জানে আষাঢ় শ্রাবণেই বর্ষাকাল। এই 2 মাসে প্রচুর বৃষ্টি পড়ে, তাই ঋতুর নাম বর্ষা। বর্ষার আগে গ্রীষ্মকাল, এটা ভালো করেই জানে। প্রচণ্ড গরম পড়ে, তখন মাঠঘাট শুকিয়ে খটখট হয়ে যায়, ডোবা পুকুরে জল যায় মরে, সূর্যের তাপে মানুষজন। গ্রীষ্মকালের একটু পূর্বাভাস দিল। তারপর কি হবে? আকাশে কালো মেঘ। এই বর্ষাকাল শুরু হচ্ছে। আষাঢ় মাসে নামে অঝোরধারায় বৃষ্টি হয়। বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায়, শহরে, গ্রামে, জঙ্গলে, পাহাড়ে। এটা হাবু পড়ে যাচ্ছে। এই 3 কোড়ি মুখ নামাও। 3 কোড়ি দেখছে খুব মজা করে। 3 কোড়ি নামে যে ছেলেটা, এই যে কি পড়ছে, বীজগণিতের খাতা, আগেই বলেছি, বীজগণিতের খাতায় বাংলাদেশে বর্ষাকাল রচনা পড়ছে হাবুল। এরপর কি হবে? 3 কোড়ি হা করে হাবুর খাতার মানে কি হলো? নিশ্চয় নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছো না। সুধীরবাবু ভাবেন, হাবু আবার পড়ে। তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি, বৃষ্টি ভালো হলে চাষ ভালো হবে, অনেক ফসল ঘরে উঠবে। এই যে পরপর পড়ে যাচ্ছে, হঠাৎ পড়ার পর 3 কোড়ি যখন বারবার ঘাড় উঁচু করে, ঊর্ধ্বগ্রীবা, গ্রীবা মানে ঘাড়, কোনো জিনিস না দেখতে পেলে আমরা ঘাড়টা এমনি করে উঁচিয়ে দেখি, এটা যখন করছে তখন একটু খটকা লেগেছে সবার, যে হাবুর মতো ছেলে এত ভালো করে পড়াশোনা করছে। এরপর কি হলো? মনিটর হরিপদকে সুধীরবাবু আদেশ করলেন, সবার রচনার খাতাগুলো কালেকশন করো, জমা করো টেবিলে, আমি নিয়ে যাব সংশোধন করার জন্যে। এখনই বিপদ শুরু কার? হাবুর। খাতাটা দিতে চাইছে না, যত হরিপদ টানাটানি করছে, ও বলছে না, কারণ খাতায় লেখা নেই তো, দিবে কি করে? ওটা তো এলজেব্রার খাতা, বীজগণিতের। এরপর হাবুকে বলছে, তুমি লেখনি?
হাবু চুপচাপ আছে। এই সময় একটু গম্ভীর হলেন, লিখে দিয়েছি আমি। সাবাস, সুধীরবাবু প্রশংসা করলেন। একটু পরেই তার পিঠে চাপড় দিয়ে বললেন, বাহ, তুমি যা বলেছ দারুণ, লেখনি অথচ এই মনে রেখেছ। এই জন্যেই হাবুর বিপদটার থেকে রক্ষা পেয়ে গেল। তিনি কি বললেন, এর পরের বার এটা ভালো করে লিখে আনবে। পরের ক্লাসে হবে।